মসজিদে টিকটক ভিডিও, স্কুল ছাত্রীকে বহিষ্কার। কম খরচে বিদ্যুৎ পেতে সহায়তা দেবে সরকার, বলছেন বিদ্যুৎ মন্ত্রী। জানাবো ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা দাবি, যুবকের অর্থদণ্ড। মসজিদের ৬০ কোটি টাকার জমি দখল, ডিসি এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা। এবং সর্বশেষ জানাবো সীমান্তে ২ বাংলাদেশি নিহত, সরকারের দুর্বল পররাষ্ট্রনীতিকে দায়ী করল জামায়াত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। মসজিদের টিকটক ভিডিও, স্কুল ছাত্রীকে বহিষ্কার। স্কুল ড্রেস পরে মসজিদের ভেতরে গানের সঙ্গে নেচে টিকটক ভিডিও তৈরির অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। বিকেলে বিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করে। বহিষ্কৃত শিক্ষার্থী ওই বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। জানা গেছে কিছুদিন আগে ওই শিক্ষার্থী স্কুল ড্রেস পরা অবস্থায় একটি মসজিদে গিয়ে টিকটক ভিডিও তৈরি করে। ভিডিওটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে এই কর্মকাণ্ডে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মশিহুর রহমান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক। বিদ্যালয়ের সুনাম ও পরিবেশ রক্ষা দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন অন্য শিক্ষার্থীরা এমন কাজ না করে সেজন্য এটি একটি বার্তা। বহিষ্কারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন এই শিক্ষার্থীর বাবা সাজু মিয়া। তিনি বলেন, আমার মেয়ে না বুঝে ভুল করেছে, তার জন্য স্কুল থেকে বের করে দেওয়া উচিত হয়নি। এটি তার জীবনে কলঙ্ক হয়ে থাকবে। এদিকে নাম প্রকাশ অনিচ্ছুক এক সহপাঠী এই সিদ্ধান্তকে কঠোর বলে মন্তব্য করেছেন। এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন জানান, বহিষ্কারের বিষয়টি তাকে জানানো হয়নি। তিনি বলেন, ফেসবুকের মাধ্যমে বিষয়টি জেনেছি। একজন শিক্ষার্থীকে স্কুল থেকে এভাবে বহিষ্কার করা ঠিক হয়নি, বরং তাকে বোঝানো উচিত ছিল। এই বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কম খরচে বিদ্যুৎ পেতে সহায়তা দেবে সরকার, বলছেন বিদ্যুৎ মন্ত্রী। জনগণ যেন কম খরচে বিদ্যুৎ পায় সেভাবে সরকার নীতিগত সহায়তা দেবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক সেমিনারে একথা বলেন তিনি। ইকবাল হাসান মাহমুদ বলেন, নবায়নযোগ্য জ্বালানি সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। জনগণ যেন কম খরচে বিদ্যুৎ পায় সেভাবেই সরকার নীতিগত সহায়তা দেবে। তার মতে, আগের সরকার পুরোপুরি আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থা তৈরি করেছিল, কারণ এতে অর্থ পাচারের সুযোগ ছিল। মন্ত্রী জানান, আগামী জুনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি নীতি চূড়ান্ত করা হবে, যা হবে বিনিয়োগ বান্ধব। অন্তর্বর্তী সরকারের সময় বাতিল হওয়া সোলার প্রকল্পগুলো পুনরায় পর্যালোচনা করা হবে। এজন্য এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। যোগ্য প্রকল্পগুলো পুনরায় অনুমোদন দেওয়া হবে। সৌরবিদ্যুতের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, পাকিস্তানের মতো দেশও যদি ২৭,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে যেতে পারে, তাহলে বাংলাদেশও পারবে। এজন্য সোলার খাতে নীতিগত সহায়তা বাড়ানো হবে। রেলওয়ে, পানি সম্পদ, সড়ক ও জনপদ বিভাগ এবং ভূমি মন্ত্রণালয়ের খাস জমি সৌরবিদ্যুৎ প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। জ্বালানির সংকট প্রসঙ্গে তিনি বলেন, আমি আগে থেকে বলে আসছিলাম, তেলের সংকট নেই, সংকট ছিল মানুষের মনে। সংসদে ১০ সদস্যের কমিটি গঠনের পরেই তেলের লাইনে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা দাবি, যুবকের অর্থদণ্ড। নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে টাকা দাবির অভিযোগে কাজল হোসেন নামে এক যুবককে ৫,০০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাতে উপজেলার আরবাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবির হোসেন এই দণ্ডাদেশ দেন। অভিযুক্ত কাজল হোসেন উপজেলা ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের পুরনো ঈশ্বরদী গ্রামের বাসিন্দা। সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার আরবাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামের বাসিন্দা রেবেকা বেগমের বাড়িতে এসে সরকারের ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রস্তাব দেন কাজল হোসেন। বিনিময়ে তিনি ১০,০০০ টাকা দাবি করেন। এতে ওই নারীর সন্দেহ হলে তিনি বিষয়টি গ্রামের কিছু লোককে জানান। পরে লোকজন এসে তাকে জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারেন ওই ব্যক্তি প্রতারণা করে অর্থ আদায়ের চেষ্টা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি দোষ স্বীকার করে অর্থদণ্ড দেওয়া হয়। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মসজিদের ৬০ কোটি টাকার জমি দখল, ডিসি এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা। লক্ষ্মীপুরের কমলনগরে মুন্সিরহাট বাজার জামে মসজিদের ওয়াকফকৃত প্রায় ৬০ কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগে আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে লক্ষ্মীপুর যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে মসজিদ কমিটির পক্ষে এই মামলাটি দায়ের করেন সভাপতি আব্দুল বাতেন বাবুল। মামলায় ৮৭ জন স্থানীয় দখলদার ছাড়াও কিছু পরিমাণ জমি খাস খতিয়ানভুক্ত হওয়ার বিষয়ে দেওয়ানি কার্যবিধি নিয়ম অনুযায়ী লক্ষ্মীপুর জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী কমিশনার কমলনগরকেও বিবাদী করা হয়েছে। আদালত মামলাটি
গ্রহণ করছে নিশ্চিত করে আইনজীবী ইমরান সালে মাসুম বলেন, নিয়ম অনুযায়ী দেওয়ানি মামলাটি আদালত গ্রহণ করেছে। আগামী 2 দিন পর আমরাও ওই জমির ওপর নির্মাণাধীন ভবনের কাজ বন্ধে আদালতে আর্জি জানাবো। আশা করছি আদালত আমাদের আর্জি শুনবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আদেশ প্রদান করবেন। মামলার আর্জি ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চর মার্টিন মৌজার 2.38 একর ভূমির আদি মালিক ছিলেন সাইদুল হক। 1956 সালে ওই জমি ক্রয় করেন মসজিদের প্রতিষ্ঠাতা ও ইমাম মৌলভী সিদ্দিকুল্লাহ। পরবর্তীতে 1978 সাল থেকে 1985 সালের মধ্যে তিনি বিভিন্ন দলিলের মাধ্যমে 69% জমি মসজিদ ও ঈদগাহের নামে ওয়াকফ ফি সাবিলিল্লাহ দান করেন। আর.এস. খতিয়ানের এই জমি মসজিদের নামে রেকর্ডভুক্ত হয়। এজাহারে আরও বলা হয়েছে, স্থানীয় একটি প্রভাবশালী চক্র মসজিদের জমি ভাড়াটি হিসেবে ব্যবহার শুরু করলেও পরবর্তী জরিপে জালিয়াতির আশ্রয় নেয়। তারা জরিপ কর্মকর্তাদের যোগসাজশে গোপনে মসজিদের জমি নিজেদের নামে রেকর্ড করে নেয়। এমনকি কিছু জমি 1 নম্বর খাস খতিয়ানভুক্ত হয়ে যায়। বর্তমানে মসজিদের প্রায় 19% জমি স্থানীয় আব্বাস উদ্দিন, সোহেল, সোহাগ, শরীফুল ইসলাম ও সিদ্দিক মেম্বার সহ 87 জন অবৈধভাবে দখলে রেখেছেন বলে অভিযোগ উল্লেখ করা হয়। মসজিদ কমিটির দাবি, গত 19 এপ্রিল এক সভায় দখলদারদের জমি ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলেও তারা তা সরাসরি প্রত্যাখ্যান করেন। উল্টো অভিযুক্ত সিদ্দিক মেম্বার মসজিদের জমিতে একতলা ভবন নির্মাণ শেষ করে বর্তমানে দ্বিতীয় তলার কাজ চালিয়ে যাচ্ছেন। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার নালিশি সম্পত্তির সরকারি মূল্য 4,50,00,000 টাকা ধার হলেও বর্তমান বাজার দর অনুযায়ী এর মূল্য প্রায় 60 কোটি টাকা। বাদীপক্ষের আইনজীবী ইমরান হোসেন মাসুম জানান, ইসলামী আইন ও রাষ্ট্রীয় বিধান অনুযায়ী ওয়াকফকৃত সম্পত্তি কখনো মালিকানা পরিবর্তন বা হস্তান্তরযোগ্য নয়। একবার ওয়াকফ সর্বদা ওয়াকফ, এই নীতি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। মামলার নালিশি জমির সত্য ঘোষণা, অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং খাস দখল পুনরুদ্ধারে জোর দাবি জানানো হয়েছে। এ বিষয়ে কমলনগর উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ আরাফাত হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে মসজিদ কমিটির সভাপতি আব্দুল বাতেন বাবুল বলেন, মসজিদের পবিত্র সম্পদ রক্ষায় আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। আমরা প্রশাসনের হস্তক্ষেপ এবং দ্রুত জমি পুনরুদ্ধারের দাবি জানাচ্ছি। সীমান্তে 2 বাংলাদেশি নিহত, সরকারের দুর্বল পররাষ্ট্রনীতিকে দায়ী করল জামায়াত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 2 বাংলাদেশি নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির দাবি, বাংলাদেশ সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে বারবার এমন হত্যাকাণ্ড ঘটাচ্ছে ভারত। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে জামাতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার এই কথা জানান। বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার বলেন, শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধসনগরের বাতেনবাড়ি গ্রামের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মুরসালিন এবং একই ইউনিয়নের মধুপুর গ্রামের নবীব হোসেনকে ভারতীয় রক্ষী বাহিনী গুলি করে হত্যা করেছে। বিএসএফ কর্তৃক হত্যাকাণ্ডের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ধৈর্য ধারণের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রায় বিনা কারণে হত্যাকাণ্ড ঘটায়। ভারত বাংলাদেশ সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও তা ক্রমাগতভাবে বাড়ছে। বাংলাদেশিদের এসব অন্যায় হত্যাকাণ্ডের বিচার না হওয়া খুবই উদ্বেগজনক। সরকারের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশ সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই ভারত বারবার বাংলাদেশ সীমান্ত হত্যাকাণ্ড ঘটাচ্ছে। বাংলাদেশের জনগণ সবসময় প্রতিবেশীদের কাছে বন্ধুসুলভ আচরণ কামনা করে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, আমরা আশা প্রকাশ করছি ভারত সরকার সীমান্তে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড বন্ধ করবে এবং মোহাম্মদ মুরসালিন ও নবী হোসেন সহ অদ্যাবধি সংঘটিত সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাংলাদেশ সরকারের প্রতিও উদাত্ত আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা।